আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, সহকারী অধ্যাপক মার্কেটিং, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। আজকে আমি ডিগ্রি পাশ করছি প্রথম বর্ষের বাজারজাতকরণ নীতিমালা বই থেকে যে বাজার বিভক্তিকরণ, বাজারে অবস্থান গ্রহণ যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথকীকরণ, অর্থাৎ পণ্য পৃথকীকরণ হতে পারে, সেবা পৃথকীকরণ, এটি নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে পৃথকীকরণ কি এবং পৃথকীকরণ কৌশল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে সবাইকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আজকের পাঠদান শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো গত ক্লাসগুলোতে মোটামুটি মার্কেটিংয়ের আলোচনার বিষয়বস্তুগুলো সাদামাটাভাবে যেভাবে ভাবলে মনে হয় যে মার্কেটিং, সেটা আসলে নয়। যেমনটা আমরা প্রত্যেকেই বলি যে মার্কেটিংয়ে যাচ্ছি, আসলে আদৌ মার্কেটিংয়ে যাচ্ছি না, এটা হবে শপিংয়ে যাচ্ছি। অর্থাৎ এরকম আমি ছোট উদাহরণ দিলাম, যেমন বাজার কি, বাজার হচ্ছে মার্কেটিংয়ের সেন্সে, মার্কেটিংয়ের দৃষ্টিকোণ থেকে বাজার হচ্ছে একটি পণ্যের নিশ্চিত এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টির সেট। যাই হোক, এই সূক্ষ্ম বিষয়গুলো এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমরা যেভাবে উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্নের বিশেষ করে, সেগুলো অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে। সে যাই হোক, নিশ্চয়ই তোমরা চর্চা করবে এবং এই চর্চার মাধ্যমে এই ছোট ছোট ভুলগুলো শুধরে নেবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমি আলোচনা করব পৃথকীকরণ। পৃথকীকরণ কি? পৃথকীকরণ সংজ্ঞার মধ্যে মোটামুটি এই প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। তোমরা লক্ষ্য করছো, পৃথকীকরণ হচ্ছে একটু আলাদা, প্রতিযোগিতামূলক এই বিশ্বে প্রতিযোগিতা বিদ্যমান, অর্থাৎ প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যেই, প্রতিটা বিপণনকারী প্রতিষ্ঠান সহ অন্যান্য সমস্ত কিছুই প্রতিযোগিতা ধাবিত। সেটা লেখাপড়া হতে পারে, শিক্ষা দীক্ষা, সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ একটা কম্পিটিশন থাকবে। সেখানে কম্পিটিশন মানে প্রতিযোগিতা মানে হচ্ছে শ্রেষ্ঠকে চিহ্নিত করা। এখন শ্রেষ্ঠতর সেটা আরও ব্যাপক। সে যাই হোক, এগুলি আসলে আপেক্ষিক বিষয়। তো যাই হোক, প্রতিযোগিতার আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে যত বেশি প্রতিযোগিতা থাকবে তত বেশি ক্রেতাদের জন্য ভালো, অর্থাৎ সে তার যে পছন্দের যে তালিকা সেটার থেকে বাছাই করাটা তার জন্য খুব সহজ হবে। অর্থাৎ প্রতিযোগিতামূলক বাজারজাতকরণ ব্যবস্থাপনায় বা ব্যবস্থায় ক্রেতারা সাধারণত উপকৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমি আলোচনা করব তাহলে এখন সংজ্ঞা নিয়ে। সংজ্ঞার মধ্যে দেখা যাচ্ছে ফিলিপ কটলার, গ্যারি আর্মস্ট্রংয়ের সংজ্ঞা আমি প্রায়ই দিয়ে থাকি। সেটি হচ্ছে, ফিলিপ কটলার বিখ্যাত লেখক আমেরিকার, উনি একটি সংজ্ঞা দিয়েছেন পৃথকীকরণের। The differentiation is a process of adding of set meaningful and valued differences to distinguish the company's offering from competitors' offers. অর্থাৎ এখানে পৃথকীকরণ, এই ইংরেজি সংজ্ঞার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি পৃথকীকরণ হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের যে পণ্য বা সেবার যে সুবিধাগুলি দিয়ে থাকে আর একটা প্রতিষ্ঠান সেই সুবিধাগুলো একই রকম না করে ঠিক একটু ভিন্ন রকম করে থাকে, আলাদা রকম করে থাকে। ক্রেতাদের রুচি পছন্দ তো প্রত্যেকেরই আলাদা, সে কারণেই এই বিষয়টা নিয়ে বর্তমানে বিভিন্ন বিপণনকারী প্রতিষ্ঠান খুব গবেষণা, অর্থাৎ R&Dতে তারা খুব কাজ করছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তারা খুব ব্যয় করছে। বিশেষ করে পশ্চিমা দেশের প্রতিষ্ঠানগুলো বেশ জোরে সোরে নেমেছে সারা পৃথিবীতে কি করে এই আরও ভালো পণ্য বা সেবা দেওয়া যেতে পারে। তাহলে আমরা বুঝলাম যে পৃথকীকরণ হচ্ছে এমন একটি বিষয় যা হচ্ছে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান তার পণ্য বা সেবার যে
মান বা কোয়ালিটি হোয়াট এভার, তা অন্য একটি প্রতিষ্ঠান থেকে ডেফিনেটলি আলাদা হবে। তোমাদেরকে যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই, সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে মুঠোফোনের ক্ষেত্রে, আমার এই মুঠোফোনের উদাহরণ দিলেই তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। কেননা মুঠোফোনের যে ফিচারগুলো আছে সেগুলো এক একটি প্রতিষ্ঠান এক একভাবে তার ক্রেতাদেরকে সন্তুষ্টি দিয়ে থাকে। সেটি গত ক্লাসেও বলেছি। যেমন অ্যাপেলের আইফোনগুলি যেটা আছে, আইফোন সিরিজের যা কিছু আছে, আমি জানি না এখন আইফোনের যে লেটেস্ট কোন মডেলটা এখন বাজারে এসছে, তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টস বক্সে জানাবা কমেন্টস করে, যে লেটেস্ট যে মডেলটি আইফোন 10 হতে পারে, 10 প্লাস হতে পারে, এরকম আর কি, যেমনটা স্যামসাংয়ের S10 এরকম লেখা থাকে। তো এগুলি হচ্ছে লেটেস্ট ভার্সন, অর্থাৎ এটি এই পণ্যগুলির যে সুবিধা তা অন্য প্রতিষ্ঠান থেকে একটু আলাদা। তার মানে আমরা দেখতে পাই যে পৃথকীকরণ রিয়েলি আলাদা। আমি এই সংজ্ঞাটা আবার পড়ছি, তোমরা খেয়াল করো যে differentiation is actually differentiating the market offering to create superior customer value. আমি আগের যে সংজ্ঞাটা ছিল সেটা ছিল অ্যাকচুয়ালি ফিলিপ কটলারের, সেটাও ডিফারেন্সিয়েশন নিয়ে, কিন্তু এটি একটু আরও বেশি অ্যাকসেপ্টেবল। সেজন্যই বলা যে ডিফারেন্সিয়েশন ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েটিং দ্য মার্কেট অফারিং টু ক্রিয়েট সুপিরিয়র কাস্টমার ভ্যালু। অর্থাৎ পৃথকীকরণ হচ্ছে উৎকৃষ্ট ক্রেতা ভ্যালু সৃষ্টির জন্য প্রকৃত অর্থে বাজার অর্পণকে পৃথক করা। মানে বাজার অর্পণ মানে বাজারে যে পণ্যটি বিপণন করার জন্য করা হয় তা অন্য প্রতিষ্ঠানের যে বিপণনকৃত পণ্য তার থেকে একটু আলাদা। এই হচ্ছে মূল কথা। আমরা এই সংজ্ঞা থেকে যদি গভীরভাবে উপলব্ধি করি, কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। সেটা হচ্ছে পৃথকীকরণ হচ্ছে প্রথম পয়েন্টে চারটা, এরকম 3-4টা পয়েন্ট তোমরা সংজ্ঞার ক্ষেত্রে দিতে পারো। পৃথকীকরণ হচ্ছে প্রতিযোগীদের চেয়ে নিজের পণ্যকে বা সেবাকে একটু আলাদা করা। এটা সংজ্ঞার প্রশ্নের মধ্যেই বোঝা যায়। অর্থাৎ প্রতিযোগী প্রতিষ্ঠান যে পণ্যগুলি বিপণন করে তার থেকে যে তার নিজের প্রতিষ্ঠান সেটি নিশ্চয়ই একটু আলাদা হবে, তার গেট আপে আলাদা হবে, তার ডিজাইনে আলাদা হবে, তার প্যাকেটে আলাদা হবে। ডেফিনেটলি পণ্যের কোর যে ডিমান্ড, অর্থাৎ মূল কারণ, মূল যে বৈশিষ্ট্য সেটা নিশ্চয়ই আলাদা হবে। 2 নম্বরে আমরা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি সংজ্ঞায়, সেটা হচ্ছে একেবারে বৈশিষ্ট্য ভিত্তিক ফিচারগুলো। যেমন ধরা যাক যে এটা মিনিংফুল হতে হবে, আলাদা না, যে আলাদা হবে একটা পণ্যের যে আর একটা পণ্যের পণ্য বা সেবা, এটা একেবারে অর্থপূর্ণ হতে হবে। নাহলে এই পৃথকীকরণ বিষয়টা আসলে খুব একটা বাজারে এবং ক্রেতাদের মনে খুব একটা চাহিদা তৈরি করতে নাও পারে। অর্থাৎ একটি পণ্য আরেকটি পণ্যের চেয়ে আলাদা। আমরা প্রায় বিজ্ঞাপনে লক্ষ্য করি ইউনিলিভার্সের যে লাক্স সাবানটি আছে, প্রায় প্রতি 6 মাসে এরা দেখি তার বৈশিষ্ট্য চেঞ্জ করে, অর্থাৎ তার যে গুণাগুণ সেটা চেঞ্জ করে, হয়তো ফ্লেভার চেঞ্জ করে, কালার চেঞ্জ করে, ইত্যাদি ইত্যাদি। এই যে বিষয়টা, সেটা অন্য একটি প্রতিষ্ঠানের তুলনায় একটু আলাদা, অর্থাৎ অর্থপূর্ণ। সেটি সত্যিই যদি তা না হয়, তাহলে বাজারে ওই পণ্যটি ক্রেতাদের মনে খুব একটা চাহিদা সৃষ্টি করতে পারবে না। আর চাহিদা যদি নাই তৈরি করতে পারে, তাহলে সেই পণ্যটি বিক্রয়ের পরিমাণটা কমে যাবে। আমরা সংজ্ঞাতে 3 নম্বর পয়েন্টে যেটা দেখতে পাই, সেটি হচ্ছে ক্রেতাদের ইচ্ছে অনুযায়ী আসলে পৃথকীকরণ। অর্থাৎ অনেক সময় আমরা বাজারে লক্ষ্য করি, মার্কেটিংয়ের এই এনভায়রনমেন্টে, মার্কেটিং এই পুরো সিস্টেমে ক্রেতাদেরকে অফার করা হয় যে আপনি কী ধরনের পণ্য চান। এখন একটি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা যে ক্রেতাদের ইচ্ছে অনুযায়ী ক্রেতারা এখন জীবনযাত্রার মানের প্রতি আরও বেশি মনোযোগী হচ্ছে। সে কারণে আমরা লক্ষ্য করি যে কিছু কিছু প্রতিষ্ঠান তার যে সিলিং ফ্যান আছে সেটি রিমোট কন্ট্রোল করছে, অর্থাৎ ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে তার পণ্যটি আলাদা করছে। তেমনটা ভয়েস অ্যাক্টিভেটেড যে টেলিভিশন সেটগুলি আছে সেটাও এখন বাজারে বেশ সুনাম কুড়িয়েছে। তো বুঝতেই পারছো যে 3 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম যে আসলে ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে পৃথকীকরণটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। 4 নম্বর বিষয় আমরা দেখতে পাই এই সংজ্ঞায়,
তা হচ্ছে একটি পৃথকীকরণ যদি করাই হয়ে থাকে, অর্থাৎ প্রতিযোগিতামূলক এই পরিবেশে, মার্কেটিংয়ে যে বাজারজাতকরণ পরিবেশে যেন একটি পৃথকীকরণের কারণে একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে পারে, অর্থাৎ তার বিক্রয়ের পরিমাণ যেন বাড়ে আর মুনাফার পরিমাণ যেন বাড়ে। এটি হচ্ছে প্রতিযোগিতামূলক এই যে পৃথকীকরণের ক্ষেত্রে অন্যতম একটি সুবিধা, যে সে কেন পৃথকীকরণ একটা কৌশল, অর্থাৎ পণ্য এবং সেবার পৃথকীকরণ করতে চাচ্ছে বা চাইবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব পৃথকীকরণ হাতিয়ার বা কৌশল সম্পর্কে। আমরা লক্ষ্য করলাম যে পৃথকীকরণ করতে গেলে আমরা কয়েকটি হাতিয়ার বা কৌশল, এটা কৌশল হিসাবেও আমরা ইচ্ছা করলে বলতে পারি। প্রথমেই যে পৃথকীকরণ হাতিয়ারের প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে পণ্য পৃথকীকরণ। একটি প্রতিষ্ঠানের পণ্য আরেকটি প্রতিষ্ঠানের সাথে মিলবে না। তার মানে প্রথম যে কৌশলটি হবে পৃথকীকরণের, তা হচ্ছে পণ্য পৃথকীকরণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, পণ্য পৃথকীকরণ, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। Product differentiation. Differentiation. এটা বানানগুলো কনফার্ম হয়ে নিও। প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, অর্থাৎ প্রথম পয়েন্টটাই হচ্ছে পণ্য পৃথকীকরণ। পণ্য পৃথকীকরণ বিষয়টা হচ্ছে যে পণ্য একটি প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠানের পণ্য নিশ্চয়ই আলাদা হবে। আমরা লক্ষ্য করি যে যখন মুঠোফোনের কথাই বলি বা গাড়ির কথাই বলি, তোমরা লক্ষ্য করবা, বিশেষ করে গাড়ির কথা যদি বলি, মুঠোফোনের ক্ষেত্রেও প্রযোজ্য। টয়োটার যে ডিজাইন, টয়োটার যে সুবিধা, টয়োটা কোম্পানির যে গাড়িগুলো আছে 4 চাকারই ধরি, সেগুলি মার্সিডিজ বেঞ্জের যে 4 চাকার গাড়িগুলো আছে সেই ডিজাইনের সাথে মিলবে না। প্রত্যেকের ডিজাইন এবং ফিচার বৈশিষ্ট্যগুলো আলাদা। অর্থাৎ এই তোমরা বুঝতেই পারছো, পণ্য পৃথকীকরণের প্রথম ধাপটাই হচ্ছে পণ্যটাই আলাদা, একেবারেই আলাদা। যেমন বুগাটি খুব দামি একটি ব্র্যান্ড, মার্সিডিজ বেঞ্জ খুবই দামি একটি ব্র্যান্ড, তেমনি ওই আউডি একটি ব্র্যান্ড আছে গাড়ির, প্রত্যেকটি আলাদা। এরকম অনেক ব্র্যান্ড আছে। ঠিক সেইভাবে যদি আরেকটি পণ্যের নাম বলি, সেটা হচ্ছে টাটা ন্যানো, খুব কম দামের একটি গাড়ি, সেটাও 4 চাকা এবং ফ্যামিলি কার, সেখানেও অনেক বৈশিষ্ট্য আছে যা ক্রেতাদের চাহিদা পূরণ করে থাকে। অর্থাৎ পণ্যটি এই আলাদা হবে। এর জন্য পণ্য পৃথকীকরণের ক্ষেত্রে কয়েকটি বিষয় প্রতিষ্ঠানগুলো হাতে নিয়ে থাকে। সেটি হচ্ছে আকার, অর্থাৎ পণ্য যে পৃথকীকরণ করবে, যদি এই আকারের কথাই বলি, দেখবা যে তোমরা লক্ষ্য করবা যে মিনি কারগুলো আমরা প্রায় 50-এর দশকে লক্ষ্য করলাম যে খুব বড় বড় গাড়িগুলো আমেরিকাতে, পশ্চিমা বিশ্বে খুব ব্যাপক প্রচলিত ছিল। কিন্তু যখনই মনে হলো যে কিছু খুব বলে যেটা যাদের ফ্যামিলিতে পরিবারের সংখ্যা কম বা সিঙ্গেল ফ্যামিলি যারা আছে, তাদের অত বড় একটি গাড়ি প্রয়োজন হয় না, তখনই ভক্সওয়াগন কোম্পানি তার পণ্যের আকারের দিকে লক্ষ্য করলো এবং ছোট আকারে করলো। ঠিক আরেকটি ব্র্যান্ডের কথা মনে পড়ে, সেটি হচ্ছে ব্রিটিশ একটা কোম্পানি, অ্যাস্টেন, সম্ভবত অ্যাস্টেন এরকম একটা ব্র্যান্ড, বা অ্যাস্টন মার্টিন এরকম একটা ব্র্যান্ড, সেটাও খুব ছোট আকারের ছিল। তো কেন? আসলে সেই যে জনগণ, তারা সিঙ্গেল, একেবারেই তারা একটা ফ্ল্যাটে থাকে, তার জন্য ছোট একটি গাড়ি হলেই যথেষ্ট।
সেই জন্য ছোট আকারে করা হয়েছিল। কিন্তু আবার দেখো ওই অন্য একটি ব্র্যান্ডের টয়োটারই একটি ওয়াগন টাইপের টয়োটা ওয়াগন ছিল 4 চাকার, সেখানে পরিবারের সদস্যরাও বসতে পারতো এবং কিছু মালামালও বহন করতে পারতো, সেজন্যই নামটা ছিল ওয়াগন। যাই হোক, তাহলে এই পণ্য পৃথকীকরণের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করলাম যে প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করলাম যে আকারের দিক থেকে দ্বিতীয় যে বিষয়টা পণ্য পৃথকীকরণ, প্রথমটা হচ্ছে আকার। ইচ্ছা করলে প্রতিষ্ঠানগুলো আকারের বিষয়টাকে খুব ব্যাপকভাবে গবেষণা করে এবং ক্রেতাদের মনে চাহিদা তৈরি করতে পারে আকারটা, বিশেষ করে গাড়ির ক্ষেত্রে যেটা বললাম। এটা অনেক পণ্যের ক্ষেত্রে হতে পারে, যেমন মিনি প্যাক, শ্যাম্পুর যদি ক্ষেত্র হয় তাহলে মিনি প্যাক আকারটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ বড় ভার্সনেও পাওয়া যাচ্ছে, ছোট ভার্সনেও পাওয়া যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে পৃথকীকরণটা কৌশলটা করবে, হাতিয়ারটা নেবে, সেটা হচ্ছে বৈশিষ্ট্য। পণ্য পৃথকীকরণের দ্বিতীয় যে সাব পয়েন্ট, সেটা হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মানে হচ্ছে একটি পণ্যের বৈশিষ্ট্যের তুলনায় আরেকটি পণ্যের বৈশিষ্ট্য আলাদা, ঠিক নয় কি? পণ্যের এটা সত্যি খুব ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য মানে সেটি ওই যে মুঠোফোনের কথাই বলি, এক এক পণ্যের বৈশিষ্ট্য এক এক রকম, ফিচার আর কি, যেটা বলা হয় যে স্যামসাংয়ের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে ফোনের যে ফিচারগুলো আছে, সেটা হয়তো নোকিয়ার ক্ষেত্রে সেগুলি একরকম নাও হতে পারে। বৈশিষ্ট্যের দিক থেকে আলাদা করা। যদি বৈশিষ্ট্যের কথাই বলি, তাহলে বাজারে যদি ক্রেতাদের মনে চাহিদা তৈরি করতে হয়, তাহলে নতুন বৈশিষ্ট্য, নতুন একটা এডিশন নিয়ে যদি কোনো প্রতিষ্ঠান চলে আসে, তাহলে সেটা হবে বৈশিষ্ট্যের দিক থেকে আলাদা। ধরা যাক যে একটি সিলিং ফ্যান শুধু বাতাসই দিবে না, তার সাথে আলোও দিবে, অর্থাৎ সিলিং ফ্যানের মাঝখানে একটি লাইট থাকবে, সেটাও রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে, অর্থাৎ একই সুইচে দুইটা কাজ হচ্ছে। এটা সম্ভবত বাজারে আছে। এটাই হচ্ছে বৈশিষ্ট্যগত পার্থক্য, যা ক্রেতাদের মনে চাহিদা তৈরি করতে সুবিধা করে থাকে। এরপরে মানের ভিত্তিতে পৃথকীকরণ পণ্য করতে পারে, মানের ভিত্তিতে। এটা আমরা প্রায় লক্ষ্য করি যে যত বেশি মূল্য তত বেশি ভালো মানের পণ্য, এটা আমরা সাধারণত বুঝেই থাকি। ফিলিপ কটলার এই প্রসঙ্গে বলেছে, পারফরমেন্স কোয়ালিটি ইজ দ্য লেভেল অ্যাট হুইচ প্রোডাক্ট প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স অপারেট। মানের সাথে লাভের সম্পর্ক থাকায় উচ্চমানের বজায় রাখার অনেক সময় প্রয়োজন বোধ করে না প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ মান ভালো করলেই যে বিক্রি বাড়বে তা কিন্তু নাও হতে পারে। তবুও আমরা বিশেষ ক্রেতাদের জন্য উচ্চমানের বা খুব হাই কোয়ালিটির পণ্য বাজারজাতকরণ করা হয়ে থাকে। যেমন ধরা যাক সমাজে খুব ধনী শ্রেণী, তাদের জন্য যে গাড়িগুলো আছে সেটা সংখ্যায় বেশি না করলেও চলে। অর্থাৎ প্রতিষ্ঠান দেখবে যদি তার উদ্দেশ্য সফল হয় সেই কার্যকারিতার কারণে, মানের কারণে, তাহলে হয়তো দামি পণ্য বিক্রি করা যেতেই পারে। কিন্তু সাধারণ মানের ক্ষেত্রে আম জনতার জন্য সেটা মধ্যমানের হলেও চলে। কিন্তু মান খারাপ করাটা একেবারেই গ্রহণযোগ্য নাও হতে পারে। তাহলে পণ্য পৃথকীকরণের যে আরেকটি হাতিয়ারের কথা বললাম সাব পয়েন্টের ক্ষেত্রে পণ্য পৃথকীকরণে, সেটা হচ্ছে কার্যকারিতা, মান, পারফরমেন্স কোয়ালিটি। অর্থাৎ মানের ভিত্তিতেও পণ্য বা সেবা বাজারজাতকরণ করা যেতে পারে। এর পরের পয়েন্টটি আছে প্রতিশ্রুত মান। এর মানে হচ্ছে এটা একই ধরনের পণ্য অনেক ধরনের সুবিধা দিয়ে থাকে, যা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। যেমন ধরা যাক আমরা অনেক সময় লক্ষ্য করি, তোমরা দেখবা যে অনেক সময় প্রতিষ্ঠান বলে থাকে যে একটানা 10 ঘন্টা চলবে, তার মানে এটা প্রতিশ্রুত মান। এটা যদি না হয় ক্রেতারা সেই পণ্য নাও কিনতে পারে, ঠিক না? যেমন ধরা যাক অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে পানির পাম্পের ক্ষেত্রে যদি টানা 10 ঘন্টা চলে তাহলে পাম্পটি গরম হবে না অথবা নষ্ট হবে না, সেটি একটু প্রতিশ্রুত। সেই দিক থেকেও পণ্যকে আলাদা করতে পারে।
আর এরপরে পণ্য পৃথকীকরণের আর একটি পয়েন্ট তোমরা লক্ষ্য করো, সাব পয়েন্ট, স্থায়িত্ব, টেকসই। আমরা প্রায় বিজ্ঞাপনে লক্ষ্য করি যে গ্যারান্টি দিয়ে থাকে, অর্থাৎ 1 বছর, 2 বছর, 5 বছর। ফ্রিজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, অর্থাৎ স্থায়িত্বের ভিত্তিতেও একটি প্রতিষ্ঠান অন্য একটি প্রতিষ্ঠানের যে আলাদা হতে পারে। কোনো কোনো প্রতিষ্ঠান 10 বছরেরও ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে থাকে, অর্থাৎ এই 10 বছরের মধ্যে যদি তার কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান ওই পণ্যটি বদল করে দিতে পারে অথবা মূল্য ফেরত দিতে পারে। যদিও আমরা আমাদের দেশে মূল্য ফেরতের বিষয়টি একেবারেই কম দেখি। প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরের পয়েন্ট হচ্ছে নির্ভরযোগ্যতা। রিলায়েবিলিটির পণ্য পৃথকীকরণে আরেকটি সাব পয়েন্ট হচ্ছে নির্ভরযোগ্যতা। কতখানি রিলায়েবল হতে পারে সেটা আসলে ব্র্যান্ডিং, এই জন্যই ব্র্যান্ডিংটা খুব পপুলার হয়েছে। অর্থাৎ একটা ক্রেতা কোনো কিছু না ভেবেই তার কাঙ্ক্ষিত ব্র্যান্ডের পণ্য কিনেই মনে করতে পারে আমি যা চাই সেই পণ্য বা সেবা থেকে পণ্যটি পেতে পারি। এই হচ্ছে নির্ভরযোগ্যতার ক্ষেত্রে একটি বিষয়। অর্থাৎ ক্রেতারা বিশ্বাস করে যে এই প্রতিষ্ঠান, অমুক একটি প্রতিষ্ঠান এই পণ্যটি বাজারজাতকরণ করছে, সুতরাং আমি ইচ্ছা করলেই তার পণ্যটি কিনে আমি আমার চাহিদা পূরণ করতে পারি। এটা হচ্ছে রিলায়েবিলিটি, অর্থাৎ এটা একদিনে হয় না, এটা অনেক দিনের চর্চার বিষয়, নির্ভরযোগ্যতা। এবং অনেক ক্ষেত্রে এই নির্ভরযোগ্যতার জন্য ক্রেতাকে উচ্চ মূল্য দিতে হয়। ঠিক নয় কি? দেখবা সাদামাটা একটা ব্র্যান্ডের, এটা খুব অপরিচিত একটি ব্র্যান্ড, তার কিন্তু নির্ভরযোগ্যতা কম থাকে। আবার একটি বিখ্যাত ব্র্যান্ড, যদি জার্মান যে মেশিনগুলো আছে সেটার নির্ভরতা খুব বেশি, অনেকেই মনে করে থাকে। জাপানের যে মেশিনগুলো, তার মান তার প্রতি নির্ভর করতে পারে প্রতিষ্ঠানের মালিকগুলো বা উচ্চ লেভেলের ব্যবস্থাপকরা, সেটা হচ্ছে জাপান বা জার্মান বা আমেরিকা। কিন্তু অনেক সময় আমরা শুনি যে চাইনিজ মেশিন বেশি দিন হয়তো চলবে না। এটা ডিপেন্ডস, অর্থাৎ চাইনিজ মেশিনগুলো চলবে না তা না, সেগুলি হয়তো বেশি দিন চলবে না, কিন্তু নির্ভরযোগ্যতার বিষয়টা হচ্ছে এক ধরনের কমিটমেন্ট, যে বিক্রয়কারী প্রতিষ্ঠান, বাজারজাতকারী প্রতিষ্ঠান, তারা হয়তো বলেই দেয় যে আমাদের এই মেশিনটি দীর্ঘদিন 10 বছর 15 বছর নিরবিচ্ছিন্নভাবে সেবা দিবে। এটাই হচ্ছে নির্ভরযোগ্যতা। সেই জন্য মূল্যটাও অনেক বেশি। জার্মান মেশিনগুলো, টেক্সটাইল মেশিন বলো বা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনগুলো যেগুলো আছে, বড় বড় শিল্প কারখানায়, যে কোনো শিল্প কারখানায় অনেক ধরনের মেশিন প্রয়োজন হয়ে থাকে, যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে, যেটা আমরা বলতে শুনি বা জানি। আমরা এমনকি আমরা বিভিন্ন পত্রিকায়, ম্যাগাজিনে লক্ষ্য করি, বিশেষ করে এই যে ইন্ডাস্ট্রিয়াল ম্যাগাজিনগুলো তোমরা যদি দেখো ইউটিউবে বা ফেসবুকে বা অনলাইনে, সেখানে জার্মান মেশিনগুলোর মূল্যটা বেশি চাইনিজ মেশিনের তুলনায়। তার মানে নির্ভরযোগ্যতা একটি ম্যাটার, মানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শিক্ষার্থী, এরপরের হচ্ছে যে মেরামতযোগ্যতা। এটা খুবই কমন একটি বিষয়। অর্থাৎ পণ্য পৃথকীকরণ করতে গেলে যদি আমি পণ্যের বিপণনকারীরা বলে থাকে যে পণ্যটি মেরামতযোগ্য এবং সেটি তার যন্ত্রাংশ অ্যাভেলেবল, তাহলে ক্রেতারা খুব শান্তি বোধ করে। কারণ কি, একটা পণ্য কেনার পরে যদি তার মেরামতটা খুব কঠিন হয়ে যায় বা সেই খুচরা যন্ত্রাংশ না পাওয়া যায়, সেই ক্ষেত্রে অনেক সময় ক্রেতা তার পণ্যটি নাও কিনতে পারে। সুতরাং আমরা লক্ষ্য করি গাড়ির ক্ষেত্রে যে টয়োটার, যে কেন আমাদের দেশে টয়োটা, তোমরা লক্ষ্য করবো রাস্তাঘাটে যে টয়োটার গাড়িগুলো প্রচুর সংখ্যায়, অর্থাৎ প্রায় 90% ফ্যামিলি কারগুলো, 4 চাকার এই গাড়িগুলোর সংখ্যা প্রায় 90%। তার মানে এটা খুব সহজেই মেরামতযোগ্য এবং সহজেই খুচরা যন্ত্রাংশ বাজারে পাওয়া যায়। বিষয়টা এরকম। এরপরে হচ্ছে পণ্য পৃথকীকরণের ক্ষেত্রে যেটা খুব আমরা আলাদা করতে পারি স্টাইলের দিক থেকে, সেটা সত্যি কথা যে স্টাইল এমন একটি বিষয়, সৌন্দর্য, নান্দনিকতা, অ্যাস্থেটিক, যে নান্দনিকতার বিষয়টা এরকম হচ্ছে, এক এক ক্রেতার এখন জীবনযাত্রার মান বেড়ে গেছে, ঠিক না? জীবনযাত্রার মানের কারণে ক্রেতারা এখন অতিরিক্ত পয়সা ব্যয় করতে ইচ্ছুক। সে যদি 50-এর দশক হতো, যে ক্রেতা হয়তো সাদামাটা একটি গাড়ি কিনলেই সে খুশি থাকতো, কিন্তু এখন 2020 সালে তার শিল্পপতি হওয়ার কারণে, তার প্রচুর টাকা পয়সার কারণে
সে হয়তো খুবই স্টাইলিশ একটি গাড়ি পছন্দ করবে, যেমন ধরো ফেরারি গাড়ি, যেটা ইটালিয়ান ব্র্যান্ড, খুবই দামি গাড়ি, স্পোর্টস কার্স হিসেবে বেশ বিখ্যাত। যা নিশ্চয়ই বোঝাতে পেরেছি, স্টাইলিশ। তেমনই যে পোশাকের ক্ষেত্রে আমরা ক্যাটসাই লক্ষ্য করি, মনসন রেইন, তাদের যে শার্টগুলো আছে, ইয়াং যে গ্রুপ ছেলেরা আছে তারা খুব পছন্দ করে এবং দাম দিতেও রাজি থাকে স্টাইলিশের কারণে। যেমনটা পাঞ্জাবির ক্ষেত্রে অঞ্জনস। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে তোমরা তো নারী, তোমাদের একটা এক্সাম্পল না দিলেই নয়, সেটা হচ্ছে ড্রেসিডেলের যে ড্রেসগুলো আছে। আমি কোনো একটা শোরুমে গিয়েছিলাম, দেখেছিলাম মেয়েদের যে থ্রি পিসগুলো আছে একেবারেই কমপ্লিট করা, ডিজাইনগুলো খুবই আকর্ষণীয় এবং খুবই দামি, কোনোটির দাম 10-এর নিচে নয়, অর্থাৎ 10,000 টাকা। তো সুতরাং স্টাইলিশ একটি খুব ইম্পর্টেন্ট একটা কৌশল পণ্য পৃথকীকরণের ক্ষেত্রে। স্টাইলটা আমরা খুব পছন্দ করি। এরপরে হচ্ছে ডিজাইন, অনেকটা স্টাইলের সাথেই প্রযোজ্য। এখানে ডিজাইনের কথা বলা হয়েছে, মানে কেমন বিভিন্ন ডিজাইনের আমরা লক্ষ্য করি যে ডিজাইনটা এমন একটা জিনিস একটু আলাদা, একটা পণ্যের থেকে আর একটা পণ্য আলাদা, অনেকটা স্টাইলের সাথে মিল করে আমরা উদাহরণটা দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, দুঃখিত, এখানে সত্যি এই পদ্ধতিগুলো আমরা এখনও অ্যাডাপ্ট করতে পারছি না, কারণ এখানে সেটিংয়ের ব্যাপারগুলো আছে, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তো আলোচনা করছিলাম ডিজাইন নিয়ে, অর্থাৎ স্টাইলের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি, যে স্টাইলটা গাড়ির ক্ষেত্রে খুবই প্রযোজ্য। যে ভালো স্টাইলিশ গাড়িগুলোর যেমন ভালো কদর থাকে, হ্যাঁ, যেমন ফেরারি, বুগাটি, মার্সিডিজ বেঞ্জ খুবই স্টাইলিশ। টয়োটা প্রায় প্রতিটা মডেলই দেখতে একই রকম, খুব একটা স্টাইলিশ নয়, কিন্তু এর অন্যান্য সুবিধাগুলি খুব ভালো, মূল্যও খুব কম্পিটিটিভ প্রাইস, সে কারণে একই রকমের স্টাইল থাকে। কিন্তু ডিজাইনের ক্ষেত্রেটা বলতে চাচ্ছি, সেটা আসলে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে পোশাকের ক্ষেত্রে ডিজাইনগুলি খুব আধুনিক ডিজাইনের হয়ে থাকে। সেই জন্য ডিজাইন একটি খুব গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হতে পারে পণ্য পৃথকীকরণের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব সেবা পৃথকীকরণ নিয়ে। সেবা পৃথকীকরণ বিষয়টা হচ্ছে যে পণ্যটা আমরা পৃথকীকরণ করলাম, কিন্তু সেবাও একটি পণ্য। সেবা হচ্ছে নন ইনটেনজিবল একটা ব্যাপার, অর্থাৎ বহন করা যায় না এমন একটা ব্যাপার, মালিকানা দাবি করা যায় না, এটি অদৃশ্য। এজন্যই সেবাও একটি পণ্য, বাট এটার ধরনটা আলাদা। তা সেবা পৃথকীকরণের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে সার্ভিস প্রোডাক্টের ক্ষেত্রে, ওই যে বললাম যেগুলির মালিকানা, অর্থাৎ তুমি বলতে পারবে না যে আমি এই সেবাটার পণ্যটার মালিক। এরকম ধরো কোনো একটা সিনেমা দেখে আসছো, টিকিট কিনেছো, ওই সেবার মানেটা হচ্ছে ওই চলচ্চিত্রটা ওই দিনের জন্য, ওই সময়ের জন্য। তুমি কিন্তু ওই টিকিটে পরের দিন যে ওই চলচ্চিত্রটি উপভোগ করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, এই জন্যই সেবা পৃথকীকরণটাও খুব ইম্পর্টেন্ট। আমরা লক্ষ্য করি যে বসুন্ধরায় যে সিনেমা হলটি আছে, সিনেপ্লেক্স বলা হয়ে থাকে, কারণ হচ্ছে আধুনিকতার জন্য বসুন্ধরা সিনেপ্লেক্স। আর তেমনি গুলিস্তান সিনেমা হল যেটি এখন নাই, সেটিও একটি সিনেমা হল, কিন্তু তাদের যে একটি বৈশিষ্ট্য, ধরা যাক যে আনন্দ সিনেমা হল, তার যে বৈশিষ্ট্য, তার যে ফ্যাসিলিটিস, বসুন্ধরা সিনেপ্লেক্সের সুবিধাগুলো একরকম না। প্রিয় শিক্ষার্থী, এখন সেটার ক্ষেত্রেও কিছু পৃথকীকরণ হাতিয়ার আছে। সেবা পৃথকীকরণের প্রথম যে বিষয়টি হচ্ছে
সেটি হচ্ছে সহজ ফরমায়েশ, অর্থাৎ সেবা পণ্যের ক্ষেত্রে এটির বিষয়টা হচ্ছে সহজে অর্ডার দেওয়া যায়। অর্থাৎ কোনো একটি সেবা পণ্য কিনতে গেলে তুমি ইচ্ছে করলে ফোন, ফ্যাক্স, ফেসবুকের মাধ্যমে সহজেই অর্ডার দেওয়া যায়। এখন সেবা পণ্যের মোটামুটি খুব বেশ, যেমন ধরা যাক চিকিৎসা সেবা, ওকালতির সেবা, তুমি ইচ্ছা করলেই ফোনের মাধ্যমে চিকিৎসকের যে বলা হয় যে সাক্ষাৎকারের সময়টা বুকিং দেওয়া যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, এর পরের পয়েন্টটি হচ্ছে এই পণ্য পৃথকীকরণের, সেটি হচ্ছে বিতরণ, ডেলিভারি। আমরা লক্ষ্য করলাম যে চিকিৎসা সেবা এখন এই বিশেষ করে কোভিড-19-এর কারণে আমরা অনেক সময় চেম্বারে বসে সেবাটা দিতে পারি না। তার মানে এই সেবা বিতরণটা তাহলে বাসায় যেয়ে দিয়ে আসতে পারি, ইচ্ছে করলেই ডাক্তার বাসায় যেয়ে সেবাটা দিতে পারে। আমরা তাও এখনও এই বিষয়টি এখনও পপুলার নয়, কিন্তু দেখা যাচ্ছে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সে যাই হোক, বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে ডাক্তার সরাসরি যে সেবাটি আছে, সেবা সার্ভিসটি আছে, সেটি সে দিতে পারে। অর্থাৎ এই বিতরণ পদ্ধতিটাও ডিফারেন্ট করতে পারে অন্যদের তুলনায়। এটি হচ্ছে সেবা পৃথকীকরণের ক্ষেত্রে অন্যতম একটি উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে সংস্থাপন বা ইনস্টলেশন। আরেকটি আমরা লক্ষ্য করি যে সেবা পণ্য, যে সমস্ত পণ্যগুলো একেবারে যে মালিকানা দাবি করা যায় না তা না, বিশেষ করে যে কিছু পণ্য, যে এয়ার কন্ডিশন, এটাও সেবা পণ্যের মধ্যেই পড়ে, পণ্যের মধ্যেই পড়ে, কিন্তু এর সেবার কথাটা, অর্থাৎ পণ্য কিন্তু সেবাটা, অর্থাৎ এই যে সার্ভিসিংয়ের ব্যাপারটা, অর্থাৎ এই যে সংস্থাপন, রিপেয়ার, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটি একটি বাই প্রোডাক্টের মতো। আসলে এই ধরনের পণ্যগুলো কেনাটা পণ্য, কিন্তু পরবর্তী অংশটা সেবা। অর্থাৎ এই ধরনের পণ্যগুলো সংস্থাপন করা খুব জটিল একটা ব্যাপার। তার মানে সংস্থাপন বা ইনস্টলেশন, কম্পিউটার বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ পণ্যের ক্ষেত্রে সেবাটা প্রতি বছরই দরকার হয়ে থাকে। যেমন ধরো এয়ার কন্ডিশনের ক্ষেত্রে সার্ভিসিংটা খুবই দরকার, গাড়ির ক্ষেত্রে সার্ভিসিংটা খুবই দরকার। অর্থাৎ পণ্যটা হচ্ছে গাড়ি, সেবাটা হচ্ছে সার্ভিসিং, মানে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করা ওই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে তুমি পণ্যটি কিনেছ। এটা সে দুটি অংশের মধ্যে পড়ে, একটি পণ্য আর একটি সেবা। সুতরাং এই যে সংস্থাপন বা ইনস্টলেশন ব্যাপারটা এয়ার কন্ডিশনের ক্ষেত্রে খুবই প্রযোজ্য, এবং তার প্রতি বছর যে সার্ভিসিংটা, এটাও একটি সেবা বিপণন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এটি যে প্রতিষ্ঠানগুলো সফলতার সাথে দিচ্ছে, আমরা লক্ষ্য করছি তারা সত্যিই লাভবান হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এর বাকি অংশগুলো আগামী ক্লাসে নিশ্চয়ই কমপ্লিট করব। আজকে এই পর্যন্তই থাকলো।